ওনাদেরকে এই কূপের মধ্যে ফেলে দিত। তো এই কূপে ফেলে দেওয়ার কারণে তার সৈন্যরা আবার জীবিত হয়ে উঠে আসতো। রাজা পরশুরাম এই পাথরটার উপরেই মানুষদের বলি দিতেন। উপস, আমরা এখন রাজা পরশুরামের বেডরুমে আছি। তো ওটাকে আমরা বলতে পারি তার রাজ দরবারের অংশ। এটুকু গেট, ওটুকু বহির দরবার। পৃথিবীতে সুপারন্যাচারাল জিনিস আছে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। তো বিশ্বাস করার উপায় নাই কি? আপনি জিন পরিতে যেমন বিশ্বাস করেন, তেমন সুপারন্যাচারাল জিনিস এগুলোর মাধ্যমে ঘটে, বাট ডিফারেন্ট অ্যাঙ্গেলে ঘটে। তো আমার পিছনে যে এই পাথরটা দেখতে পাচ্ছেন, এটার কিন্তু একটা অনেক জঘন্য একটা ইতিহাস আছে। তো এই পাথরটা যে দেখতে পাচ্ছেন, এই পাথরটার ইতিহাস হলো, এই পাথরটাতে একসময় মানুষ জবাই করা হতো, কিন্তু এই পাথরটার উপরেই মানুষকে বলি দেওয়া হতো। তো মানুষ বলি দেওয়া যে কি জঘন্য একটা অপরাধ, সেটা তো আপনারা সকলেই জানেন। কিন্তু এই কাজটাই কিন্তু এই পাথরের উপর করা হতো। এই পাথরটার উপরে কি করতো, পরশুরাম যে রাজা ছিলেন, উনি তার যে ওটাকে সাইকোলজি অন্যরকম ছিল ওনার। তো উনি কি করতেন, রাজা পরশুরাম এই পাথরটার উপরেই মানুষদের বলি দিতেন, যেখানে পরবর্তীতে এটা সংস্কার করে পশু বলি দেওয়া হতো। বাট ওনার সময় এই পাথরটার উপরে মানুষ বলি দেওয়া হতো। দেখতে পাচ্ছেন ওই পাশে ছিল বলি দেওয়ার স্থান এবং এর অপোজিটে একটু দূরেই ছিল কালী মন্দির। তো রাজা পরশুরাম এই কালী মন্দিরেই পুজো দেওয়ার পরে মানুষদেরকে সেই বলি দেওয়ার স্থানে নিয়ে যেতেন এবং সেখানেই মানুষ বলি দেওয়া হতো। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এর ডিস্টেন্স কিন্তু অনেকটা বেশি নয়, মাত্র 1 থেকে 1.5 মিনিটের হাঁটার রাস্তা, এবং এটা এতটাই কাছাকাছি ছিল। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে সেই কুখ্যাত কালী মন্দির। কুখ্যাত কিন্তু কালী মন্দির হওয়াতে নয়, এটা যে পরশুরামের কালী মন্দির ছিল সে কারণে। তো এটার প্রমাণ হিসেবে দেখতে পাচ্ছেন যে এর যে দেয়ালের স্ট্রাকচারগুলো, সেগুলো খুবই স্ট্রেট ফরওয়ার্ড। এর যে পিলারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একটা পিলার। এই পিলারগুলো দেখে বোঝা যায় যে এটা একটা অত্যন্ত সমৃদ্ধ একটা ভবনের স্থাপত্য, যা বহুতলও হইতে পারে। তো এগুলোর দ্বারা আর্কিওলজিস্টরা এটাকে একটা মন্দির হিসেবে আখ্যা দিয়েছেন, এবং এটা যে কালী মন্দির সেটা কিন্তু লোকমুখে প্রমাণিত, কিন্তু এটা যে আসলে কি মন্দির ছিল সেটা এখনো প্রমাণ করা যায়নি। লোকে মুখে বলা হয় যে এটা কালী মন্দির, এবং ওই পাশেই আছে বলি দেওয়ার স্থান। এখন মন্দিরের প্রমাণস্বরূপ আরও কিছু নিদর্শন আমরা আপনাদের দেখাই দেবো। এই যে দেখতেছেন কার্ভগুলো, এই কার্ভগুলো কিন্তু অনেক সময় দেখতে পাবেন যে মন্দির মসজিদের ভিতরে এই ধরনের কার্ভ থাকে। তো এই ধরনের কার্ভগুলো কিন্তু কোনো বাসভবনে থাকে না, বাসভবনের কিন্তু এই ধরনের কার্ভের দরকার নাই। এগুলোই দ্বারা প্রমাণিত করা হয় যে এটা ছিল বা এটা হতে পারে একটা মন্দিরের অংশ, এবং বলি দেওয়ার স্থানের উপর ভিত্তি করে মানুষজন বলে থাকে যেটা হতে পারে একটা কালী মন্দিরের অংশ। তো এখন আমরা সামনের দিকে নিয়ে যদি আপনাদের দেখাই, তো ওই পাশে ছিল আপনার বলি দেওয়ার স্থান, এবং এর থেকে একটু দূরেই আমরা দেখতে পাবো জিওত কূপ। সামনের দিকে গেলে ওই বাড়িঘরগুলো, ওই গাড়িগুলো যেখানে দেখতে পাচ্ছেন, ওখানেই ছিল জিওত কূপ, যেটাকে বলা হয় দ্য ওয়েল অফ লাইফ। ওয়েল অফ লাইফ কেন বলা হয় সেটা আমরা আপনাকে সেখানে নিয়ে গিয়েই বলবো, তো সাথেই থাকুন আমাদের। কালী মন্দির থেকে মেঠোপথ ধরে আমরা চলে যাচ্ছিলাম জিওত কুণ্ডর দিকে। জিওত কুণ্ড বা দ্য ওয়েল অফ লাইফ, এটার কিন্তু একটা রোমাঞ্চকর কাহিনী রয়েছে। এই কূপের মধ্যে রাজা পরশুরাম তার মৃত সৈন্যদের ফেলে দিলে তারা আবার জীবিত হয়ে উঠত। এই কাহিনীটা এখন আপনাদেরকে বলবো বিস্তারিতভাবে। তো আমরা চলে আসছি আজকের এই ভিডিওর সেন্টার অফ আকর্ষণ, জিওত কূপ বা কুণ্ড যাই বলে আমরা। সো এটার নাম জিওত কূপ বা কুণ্ড, যা এটাকে বলা হয় দ্য ওয়েল অফ লাইফ, জীবনের জন্য যে কূপ তৈরি করা হয়েছিল। এটার কাহিনী আমি যদি একটু সংক্ষেপে বলি, তো আমরা যার মাজারটা দেখে আসছি, মহাস্থানগড়ের মাজার, হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার, উনি যখন 1400 শতকে উজবেকিস্তান থেকে এই দেশে এখানে আসেন পুণ্ড্রনগরে, তখন রাজা পরশুরাম ছিলেন একজন অত্যাচারী হিন্দু রাজা। তার সাথে কনফ্লিক্ট হয়, এবং কনফ্লিক্টের হওয়ার কারণে ওনার সাথে যে যুদ্ধ হয়, তো যুদ্ধের এক পর্যায়ে যখন আমাদের যে শাহজালাল রহমতুল্লাহ আলাই আসেন, উনি পরশুরামের সৈন্যদেরকে একে একে হত্যা করতেছিলেন, বাট তিনি দেখেন যে সৈন্য কমতেছে না, তারা আবার ফিরে আসতেছে। তো তখন যিনি জানতে পারেন যে রাজা পরশুরাম কি করছে, ওনার যে মৃত সৈন্য এবং যুদ্ধ শুরু করত, এবং পরশুরাম যে সকল মুসলিম সৈন্যদেরকে হত্যা করত, ওনারাও সেমভাবে
ওই হিন্দুদের জন্য হয়ে যুদ্ধ করতো। তো এই জিনিসটা যখন আমাদের হযরত শাহজালাল রহমতুল্লাহ জানতে পারেন, তখন তিনি এটার যে এই কূপের যে অলৌকিক ক্ষমতা, এই অলৌকিক ক্ষমতাকে ধ্বংস করার জন্য চিলের মাধ্যমে এক টুকরো গরুর মাংস এই কূপের মধ্যে নিক্ষেপ করেন এবং এই কূপের যে অলৌকিক ক্ষমতা সেটাকে তিনি নষ্ট করে দেন, যার ফলে কিন্তু বলা যায় যে পরশুরাম যুদ্ধে হেরে যায় এবং এই পুণ্ড্রনগর তথা বগুড়া এবং বাংলায় ইসলাম প্রচারের একটা সুযোগ পায়। কারণ পরশুরাম ছিলেন হচ্ছে একজন হিন্দু অত্যাচারী রাজা, তার যখন শাসনের অবসান ঘটে তখন শাহজালাল রহমতুল্লাহ আলাই এখানে শান্তিপূর্ণভাবে ইসলামের যে প্রচার সেটা করতে পারেন। বিনা মানে পারমিশনে কারো বেডরুমে ঢোকা উচিত না, বাট উপস আমরা এখন রাজা পরশুরামের বেডরুমে আছি। জাস্ট জোকস করার জন্য বলি, এটা ছিল তার বাথরুম, ওটা ছিল তার টয়লেট। তো জোকস অ্যাপার্ট, এটা আমরা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রাজা পরশুরামের রাজপ্রাসাদ। তো রাজপ্রাসাদের যে স্ট্রাকচার সেটা দেখলেই বোঝা যায় যে কতটা মানে ধনবান ব্যক্তি ছিলেন রাজা পরশুরাম। তো একটা কি বলে ওটা কি তার ওটা মনে হয় তার কি বলে ওটাকে কি বলতে পারি আমরা, তো ওটাকে আমরা বলতে পারি হচ্ছে তার রাজ দরবারের অংশ। এটুকু গেট, ওটুকু বহির্দরবার, মানুষ ঢুকতেছে, এই জায়গাতে রাজপ্রাসাদ, ওই জায়গায় রাজা বসে আছেন, এই পাশে কোনোটা হয়তো তার বেডরুম হতে পারে। তো এরকমই ছিল হচ্ছে রাজা পরশুরামের যে কি বলে রাজপ্রাসাদ। তো আমরা আরও দেখার চেষ্টা করতেছি। তো আমরা আজকে যে ভিডিওটা করতেছি জিওত কূপ বা দ্য ওয়েল অফ লাইফ, ওটা কিন্তু রাজা পরশুরামের রাজপ্রাসাদের বাইরেই ছিল। দেখেন এটা যদি গেট হয়, একটু যদি আমি দূরে যাই, ওই যে জায়গায় দেখতে পাচ্ছেন ওটাই ছিল হচ্ছে জিওত কূপ দ্য ওয়েল অফ লাইফ, যেখানে তিনি যুদ্ধের সময় মৃত সৈন্যদের কূপের মধ্যে ফেলে দিতেন এবং সেই সৈন্যরা আবার জীবিত হয়ে উঠত। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।